আমি এমন কখনো হয়নি যে আমি কখনো রেকর্ডিং করতে বসছি কিন্তু আমার গলা থেকে একটা শব্দ বের হয়নি। কিন্তু কিছুদিন আগে এরকম হয়তো আমার হয়েছে, বিশেষ করে সেপ্টেম্বর মাসের 10 তারিখে। ওই দিনটা আমার অন্য সব নর্মাল দিনের মতোই চলতেছিল। আমি স্কুলে গেছিলাম, স্কুলে একটু অসুস্থ লাগতেছিল প্রতিদিনের মতোই, তো আমি একটু চুপচাপ ক্লাস ছিলাম। তো তারপর ক্লাস থেকে আসার পর আমি আমার অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, আমি মেসেজ চেক করিনি। কিন্তু তখন আমি একটা মেসেজ দেখেছিলাম যে আমার ফ্রেন্ড, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে মেসেজ দিচ্ছে যে তার মা মারা গেছে। আমি যদি ভালো এডিটিং করতাম তাহলে একটা ড্রামাটিক মিউজিক অ্যাড করে দিতাম, কিন্তু আমার আমার ক্ষেত্রে যে যতটা ড্রামাটিক ছিল সেটা আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে বোঝাতে পারবো কিনা জানি না। তো যাই হোক, আমি মেসেজ দিয়েছিল 12টায়, আর আমি নিজে দেখেছিলাম সেটা অনেক পরে 6টার দিকে। যার ফলে যেটা ঘটেছে যে আমার নিজেকে একটু অপরাধ বোধে ভুগছিলাম যে আসলে আমি যে মেসেজটা আরো আগে আমার দেখা উচিত ছিল, জাস্ট টু টু বি a part of me, to be part of the sadness he faced. কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না, অ্যান্ড বাই চয়েস আমি নিজের চয়েসে ফোনটা বন্ধ রাখছি। তো এখন এটা কেবল শুরু যে আমি দেখবো যে আশেপাশের মানুষজন মারা যাচ্ছে। এটা আমি আগে দেখছি না কোনো লাই, আমার নানু নানু মারা গেছে তখনও দেখছি যে একজন মানুষরা দেখি কষ্ট লাগে। বাট এইবারে আমি একটা ফেস করছি আরো ভালোভাবে, কারণ যেহেতু আমার ক্লোজ একটা ফ্রেন্ড ছিল সে। এছাড়াও আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে ওই যে ফ্রেন্ডের কথা বলতেছি তার জীবনে কিন্তু তার মা অনেক ইম্পর্টেন্ট ছিল। এমনকি তার মা আমাকে অতভাবে চিনতো না, কিন্তু কথা হয়নি তেমন, কিন্তু তারপরে মানে আমরা প্রায় কথা বলতাম যে তুমি কেমন আছেন, আন্টি কেমন আছেন, আন্টি ভালো আছে কিনা, এসব নিয়ে কথাবার্তা হতো। তো এক্ষেত্রে দেখা যায় যে আমি ওর একটা টাইমে থাকতে পারি না দেখেছি, আমি নিজেই একটা ইনার গিল্টে ভুগছি যে আমার এটা করা উচিত হয়নি, কিন্তু ইটস নট লাইক দ্যাট, কারণ আমার হাতে যে চয়েস ছিল এমন না। এখন মাঝে মাঝে এটা নিয়ে আমার একটু গিল্ট লাগে, কিন্তু এটা আমার ফল্ট না। আর আমি যে এখন এটা আমার কাছের মানুষ না হয়ে আমি এইরকম গিল্টে ভুগতেছি, তাই আমি ইমাজিন করতে পারি যাদের কাছের অনেক কাছের মানুষ মারা যায়, হয়তো বা মা বাবা বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ মারা যায়, তারা কীভাবে এই গিল্টের সাথে ডিল করে আমি বুঝতে পারবো না তাদের ব্যাপার। কারণ একটা গিল্টের ব্যাপার যে সে মারা গেল, হয়তো বা আপনি সেই টাইমে ওনার পাশে ছিলেন না, বা তাকে লাস্ট মোমেন্টে সে আপনাকে দেখতে চাইছিল কিন্তু সে সেটাও সুযোগ পায়নি। তো এরকম গিল্ট এই কারণে হয়তো বা পশ্চিমা দেশে সবাই চায় যে আর নিজের লাইফটাকে যেভাবে ইচ্ছে সেভাবে লিড করতে, যাতে কোনো রিগার্ড না থাকে বা কোনো লাস্ট মোমেন্টে এসে চিন্তা না হয়। তো আমি সম্ভবত অনেকগুলো ক্রিমিনোলজি কেস স্টাডি করে এগুলা অবজারভেশন করছি, বা অথবা আমার মনে হয়েছে তাই। তো যাই হোক, আমার এইসব কথা মনে হইলে কেমন যে একটা খারাপ লাগে। আশা করি যদি কেউ শুনে থাকেন যাদের কাছে কেউ মরে গেছে বা মারা গেছেন, তিনি যাতে এরকম গিল্টে না ভোগেন যে তাদের যে তার ফল ছিল এটা, কারণ এটা হেলদি না। তাহলে আপনি যে মনোজগতে কষ্ট পাচ্ছেন, যে মানুষটা গেছেন উনিও হয়তো বা কষ্ট পাইতেন যদি বেঁচে থাকতেন, যে আমার কারণে সে সবসময় নিজেকে দোষারোপ করতেছে, এরকম কিছু। তো যাই হোক, আহ, আমার আমার শীতকাল এসে পড়ছে এখন। আমি যেহেতু এখানে বসে আছি বাইরে, আমার অপেক্ষাকৃত বেশি ঠান্ডা লাগছে, তাই কিছুক্ষণের মধ্যে আমি এই রেকর্ডিং থামাবো। তো যেটাই হোক, আমার এখন মনে হচ্ছে যে আমি, হ্যাঁ, এটা আমি যতই বুঝাই বা যার কাছে মারা যাচ্ছে তাকে ততই বুঝাই যে ইট ওয়াজ নট দেয়ার ফল্ট, তাদের কারণে ওই মানুষটা মারা যায়নি, কিন্তু তারপর একটা গিল্ট থেকে যায় যে সে সে কারণে মারা যায়নি, কিন্তু তারপরেও যে ওই টাইমটাকে যে থাকা তার পাশে, সেটা তো থাকতে পারেনি, এরকম একটা গিল্ট। আর মানুষের মৃত্যু অনেক
সহজ, আমরা যতটা ভাবি যে কতটা কষ্ট হয়। বেশিরভাগ মৃত্যু কিন্তু সাডেন হয়, দুর্ঘটনাজনিত কারণে হোক বা যে কারণে হোক। বিশেষ করে মেডিকেল মৃত্যুগুলো, আপনি যদি আপনার চোখের সামনে একজন মানুষকে মরে যেতে দেখছেন প্রতিনিয়ত, সে সে প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, এরকম ঘটনাগুলো দেখছেন, কিন্তু তারপরেও কেন ভয় পাওয়া আর ভয় ফিলিংস হওয়া দুটো কিন্তু আলাদা। একজন মানুষ ভয় পেলে হয়তো বা সে বলতেও পারে, পরিজনকে জানাতে পারে যে আমার এই ব্যাপারে ফোবিয়া আছে বা এইটার ব্যাপারে ভয় হয়। কিন্তু আবার একজন মানুষ যদি চায় সে তার ভয়ের ব্যাপারটা সিক্রেট রাখবে, তাহলে সেটা করতে পারে। দুটা ক্ষেত্রেই ভয়ঙ্কর, কারণ ফোবিয়া, ভয় তো ভয়। আমি চেষ্টা করি দ্বিতীয় দলের মানুষ হওয়া। আমি কখনো যখন আমার আমার এরকম, তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, এরপর আসতেছি আমার জীবন। আমি এখন লাইফে এমন একটা সিচুয়েশন, হুট করে ইমোজি উঠে গেছে, তা আমার ফোন প্রাইভেট করছে, তো আমি ভয় পাইছি। যাই হোক, আমি এখন আমার জীবনে এমন একটা স্টেজ পার করতেছি যেখানে আমি অনেক ভালনারেবল অন্যদের অ্যাটেনশনের জন্য। কারণ আমি একজন টিনেজের টিনেজের লাস্ট বছরগুলো আমি পার করতেছি। আমার বয়স এখন 17, সামনের বছর আমি 18 হব, সার্টিফিকেট অনুযায়ী না, কিন্তু আমি সামনের বছর একজন অ্যাডাল্ট হব। তো এখন সেই হিসাবে যদি আমি বলি, একজন মানুষ কখন ম্যাচুরিটি লাভ করে, আমার মনে হয় এটা আমার আগের প্রজন্ম ভাবছে, যে যার কারণে এত ডিভাইডেড সবাই, এগুলো ধারণা করছে। হাই রে, এতগুলো যে রেকর্ডিং আলাদা আলাদা করে করতেছি আমি, এগুলো কি হবে? ঠান্ডা এসে গেছে। এখানে মানুষজন অতটাও ঘুমায় না। এখন রাস্তায় কিছু মানুষের যাতায়াত আছে ঠান্ডার কাপড় পরে। আমিও ঠান্ডার কাপড় পরে, আচ্ছা এটা কি ঠান্ডার কাপড় হবে নাকি গরমের কাপড়, যেহেতু আমরা গরম পাই। আর তাছাড়া ফায়ার ফাইটার হবে নাকি ওয়াটার ফাইটার, যেহেতু তারা ওয়াটার দিয়ে ফাইট করে। এরকম অনেক কিছু আছে। আমি জানি না আমি কী নিয়ে কথা বলছি। আমার মনে হয় একটু রেকর্ডিং অফ করে শান্ত হওয়া উচিত, কারণ আমি অনেক স্ট্রেসড কোনো কিছু নেই। সরি, বাই। অনেকদিন ধরে কথা বলা হয়, রেকর্ডিংয়ে বসা হয়নি। আর তার মাঝখানে আমার যেহেতু ইকুইপমেন্ট নাই, মাইক টাইক বা এরকম কিছু, সেজন্য আমি প্রফেশনালি বসতেও পারছি না যে কখন কী করব। কিন্তু আজকে একটু সময় পেয়ে বসা হলো। আজকে মূলত আমি আবারও আমার সাথে, এখন রেকর্ডিং সময় কতক্ষণ হবে আমি জানি না, প্রত্যেকবারই আমার মনে হয় যে এখনই রেকর্ডিং শেষ হবে, কিন্তু তারপরও শেষ হয় না। আর যেহেতু ক্রিমিনোলজি কয়েকদিন ধরে পপুলার হচ্ছে, বিশেষ করে আমার ফিডে, আমার নিউজ ফিডে রিসেন্ট যেগুলো খবর, সেগুলো বেশ কিছু নিকৃষ্ট হত্যাকাণ্ড বা অন্যান্য জিনিসের কারণে ওগুলো বেশি আসছে। এর মধ্যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশি, তাদের কন্টেন্টগুলো আমার অনেক ভালো লেগেছে। তারা অনেকটা, রটেন ম্যাঙ্গো পডকাস্ট যদি শুনে থাকেন আপনারা, তাহলে বুঝতে পারবেন তাদের যে পডকাস্টের ধরনগুলো, তখন আপনার মনে হবে সেই পডকাস্টগুলোতে মূলত তারা কথা বলে তাদের নির্দিষ্ট একটা টাইমকে কেন্দ্র করে, মূলত একটা কেস স্টাডিও বলতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় এগুলো যে রিসার্চটা সেটা অতটাও এলিজেবল হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্য থাকে, যার কারণে আমি বলতে পারি যে এগুলা অতটাও সিরিয়াসলি নেওয়ার দরকারও নয়, কিন্তু এলিজিবল না হলেও একদম কাঠা রিসার্চের মাধ্যমে এগুলো না পাইলেও এগুলো আমাদেরকে একটু হলে পাত্তা দেওয়া উচিত। কারণ এইসব যেগুলো রিসার্চ আছে সেগুলা যদি কেউ ইন্সপায়ার্ড হয় ঘটনাগুলো থেকে, তাহলে সে আরও র্যাবিট হলে পড়ে যাবে ওই ঘটনা সম্পর্কিত। তখন আস্তে ধীরে অন্তত মানুষ অনুপ্রাণিত হবে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে মানুষকে জানানো এই বিষয়গুলো সম্পর্কে, যেরকম ক্রাইম হচ্ছে
যেমন কয়েকদিন আগে যে তোফাজ্জলের যে ঘটনাটা হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একজনকে চোর সন্দেহে মারল। এরকম মব জাস্টিস কিন্তু আমাদের দেশে হয়ে আসতেছে। এটার মানে হচ্ছে মানুষজন অতটা ট্রাস্ট করে না পুলিশ বা অন্যান্য অথরিটিকে, যার কারণে মব জাস্টিসের ধারণাটা আসতেছে। মব জাস্টিস মূলত যে জনগণ নিজেই দায়িত্ব নেবে সবগুলো ক্রাইম কমানোর জন্য। কিন্তু সব ক্ষেত্রে তো মব জাস্টিস ভালো ফলাফল বয়ে আনে না, সেটাও না। হতেও পারে যে আপনি একাধিক জন আছেন বলে একজন নির্দোষ মানুষকে ধরে মারতেছে, এটা তো অবশ্যই নৈতিক হবে না। এইরকম কারণে আমাদের মনে হয় মব জাস্টিসটা কনসেপ্ট ভালো খাতায় কলমে, কিন্তু এটার অবশ্যই খারাপ দিক আছে। যেমন আমরা যদি ক্ষুদ্র ঋণের কথা বলি, ক্ষুদ্র ঋণের কনসেপ্ট অনেক ভালো, মনে হয় যে অনেক অবভিয়াস একটা জিনিস, কিন্তু তারপরেও খাতায় কলমে ভালো লাগলেও এটা অনেক কমপ্লিকেটেড। কারণ যখন আপনি বাস্তব ক্ষেত্রে একজনকে লোন দেন, সেই লোনটা সবসময় তারা ফেরত দিতে পারে না, যার কারণে দেখা যায় তাদের মধ্যে একটা, আচ্ছা, আমার এখানে লাইট পোস্টে কেবলই লাইট জ্বলে নিল, যার কারণে আমার একটু হলেও ভয় লাগতেছে। আসলে ভয় তো মানুষ অন্ধকার বা অচেনা জিনিসকে বেশি করে, যার কারণে হুট করে লাইট বন্ধ হয়ে যায়, তারপর ভয় লাগতেছে। আমি কথা বলার ট্র্যাকটা হারিয়ে ফেলছি, যে কী নিয়ে কথা বলতেছিলাম ভুলে গেছি। তো অনেক নয়েস আসতেছে নিশ্চয়ই। তো যাই হোক, আশা করি এই নয়েজটা একটু কমছে। আমি বিশেষ করে সন্ধ্যার দিকে বসি ফোনটা হাতে নিয়ে, হোয়াটসঅ্যাপে রেকর্ডিং অন করে, যাতে আমি পরবর্তীতে যে ডাউনলোড করে সেই ভিডিওটা আপলোড দিতে পারি। যার কারণে হয়তো বা একটু হলে নয়েজ আসে, তবে আশা করছি এটা বেশি নয়েজ না। এখানে কিছু সন্দেহজনক মানুষজন পুকুরের পাশে দাঁড়িয়ে আছে। আর এই ব্যাপারটা ভীতিকর যে এখন আমার অচেনা মানুষ, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে যদিও চেনা মানুষের দ্বারা অপরাধ সংঘটিত হতেও পারে, কিন্তু অচেনা মানুষদেরকে যে এই ভীতি করাটা, এটা একটা, আচ্ছা আশেপাশে অনেক কথা, তা যাই হোক, শব্দ হয়তো একটু বেশি হচ্ছে। এখন যেহেতু শীতকালে রেকর্ডিং করা হচ্ছে, যার কারণে দেখা যাবে যে আশেপাশে একটু শব্দ বেশি, কারণ সবাই ব্যাডমিন্টন খেলাতে ব্যস্ত। এই সময়টুকু আমি হয়তো বা পরের বছর পাবো না, এত চিল্লা ফাল্লা, তখন আমি এত শান্তভাবে এখানে বসে রেকর্ডিং করতে পারবো না কোলাহলের মাঝখানে। কারণ সামনের বছর আমার এসএসসি পরীক্ষা, অর্থাৎ আমি 2026 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছি, যার মানে 2025 সালটা আমার অনেক পড়াশোনার মধ্যে দিয়ে কাটবে। অথবা ভবিষ্যতে আস্তে আস্তে আমি দিনের জীবন, চাকরি এসব নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাব, যার কারণে দেখা যাবে যে আমি হয়তোবা করতে পারবো না রেকর্ডিং বা অন্য যেটাই বলেন। তো যেটাই হোক, আমি চেষ্টা করব পরিস্থিতি যেমনই হোক, যখন আমার মনটা খারাপ থাকবে বা কথা বলতে ইচ্ছা করবে কারোর সাথে, আমি অন্যজনকে ডিস্টার্ব না করে এই রেকর্ডিংটা স্টার্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাবো আমার নিজেকে। তারপরে সেটা আমি ডাউনলোড করব এবং পুরো বিশ্ববাসীকে শোনানোর জন্য দেবো। এখন না শুনলেও, 2024 বা 2025 সালে কেউ না শুনলেও, হয়তো বা যখন অনেক কয়েক বছর পেরিয়ে যাবে, সবাই সবাই ওল্ড ইউটিউবকে খুঁজবে, তখন হয়তো বা এইটা আমাদের ক্ষেত্রে অনেক ফেমাস হবে। কিন্তু আমার ফেমাস হওয়ার নিয়ে অতটাও বাড়াবাড়ি না, যে হলেই হয়, না হলে হবে না। কিন্তু চেষ্টা করছি যাতে আমি যে কথাগুলো ভাবছি, যেটা হয়তো বা আমার সারাউন্ডিংয়ের মানুষের কাছে ইন্টারেস্টিং লাগতেছে, সেটা যেন সংরক্ষিত থাকে। তো যাই হোক, আমার এই ছুটিতে মূলত কাজ তেমন কিছুই থাকে না। আমি অন্যদের মতো এতটাও সিরিয়াস না পড়াশোনা নিয়ে যে আমি আগের বছরের বইগুলো নিয়ে আমি নতুন বছরের জন্য প্রস্তুতি শুরু করব। তাই আমি ডিসেম্বর মাসটা পুরোটাই আমার নিজের মতো করে কাটাই। আমার নিজের মতো করে কাটানো মানে কি, আমি আমি আমার পুরাতন বই খাতাতে যেগুলো ড্রয়িং করছি, ওই যে হয় না ক্লাসে, ক্লাস টিচাররা একটা কথা বলছে, তখন আপনি পাশে চিত্র অঙ্কন করতেছেন, ওগুলা ক্যারিকেচার চিত্র, ওগুলো সবগুলো আমি কালেক্ট করি, প্রথমে খাতা থেকে কেটে ওয়েট করি, দেন আমি সেগুলো
লাগাই। এভাবেই আমার মূলত অনেকটা সময় কেটে যায়। মূলত জার্নালিং আসলে আঠা দিয়ে লাগানো, কাটাকুটি করা। এই জার্নালিং করতে করতে আমার অর্ধেক সময় কেটে যাওয়ার পর তখন যখন ইচ্ছা হয় আমি ছবি আঁকা নিয়ে বসি, অথবা আমি ক্যানভাতে পোস্টার টোস্টার বানাই বা ইন্টারনেট সার্ফ করি, ওটা অবশ্যই সব সময় করি। আর চেষ্টা করতেছি এই সামনের বছর যেগুলো পরিকল্পনা সেগুলো এবারে আমি না লিখে নিজের ভয়েসে নিজে এটা বলবো, কারণ আমি দেখছি যে আমি প্রথমে লিখে বই পড়তাম, কিন্তু তারপর আমি কথা বলাটা, একা একা কথা বলাটা এটা প্র্যাকটিস করেছি, তারপরে আমার মুভির প্রতি ইন্টারেস্টেড বাড়ছে। তার মানে ধীরে ধীরে এটা একটা স্টেজ পার হচ্ছে, যে প্রথমে লিখিত, তারপর মৌখিক, তারপর লিখিত মৌখিক একসাথে পাশাপাশি ভিজুয়াল, এই কয়েকটা জিনিস আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। হয়তো বা অনেকটাই ইমপ্রুভ হয়েছে, কারণ আমি জানি না 2-3 বছর আগের মৌকে যদি বলা হতো যে কিছু বলতে ক্যামেরার সামনে বা কোথাও, সে বলতে পারতো কিনা, আমার সন্দেহ সে পারতো না। আর এখন চেষ্টা করে আমি অন্তত একটু হলেও কনফিডেন্ট হয়েছি। বিশেষ করে এটার অবদান অনেক বেশি, যে একা একা বসে কথা বলা এবং সেটা রেকর্ড করে শোনা, যে কী কী ভুল ভ্রান্তি ঘটেছে বা কী কী আরও ইমপ্রুভ করলে ভালো হতো, এইসব বিষয়গুলো আমাকে আরও অনেক বেশি হেল্প করতেছে। এমনকি আমি এখন আগে যে আমি নিজের পরিচয় দিতে আমার বুক কাঁপতো, বিশেষ করে যখন হয় না প্রত্যেক ক্লাসে শুরু বছরে যে সবাই দাঁড়াও আর এক একজন নিজের ব্যাপারে কিছু বলে বসে যাও, এইটা করা নিয়ে আমার খুব ভয় হতো। যদিও আমি জানতাম যে টিচার সবাইকে অতভাবে অ্যাটেনশন দেয় না, সবারটা শুনে না, লাইফ কী 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 করতেছে, কিন্তু তারপর এটা নিয়ে আমার অনেক ভয় ছিল। এখন অন্তত আমি এটাকে নিজের একটা বেনিফিট হিসেবে ইউজ করি, যে যখন আমাকে কেউ আমার সম্পর্কে কিছু বলতে বলে, আমি এমন একটা কথার ট্রেন চালু করি যে সেটা থামানো অনেক কষ্টকর নতুন মানুষদের প্রতি। আহ, আশেপাশে বাসাগুলো দেখে মনে হচ্ছে আগে আমরা যেরকম গাছপালা দেখি সামনে, আমার সন্তানরা যখন আসবে পৃথিবীতে তখন এরকম গাছপালা অবশ্যই থাকবে না। থাকলেও ছাদ বাগান থাকবে, কিন্তু ছাদ বাগানে তো প্রপার প্রপার আবহাওয়াটা আপনি দিতে পারবেন না। বিশেষ করে আমার আশেপাশে যেদিকেই চোখ তাকায় সেদিকে একটা না একটা আমি হাফ বিল্ডিং দেখতে পাচ্ছি, যেটা কাজ এখনো স্থগিত রয়েছে। যেমন আমার বাসায় এটা, আমার মানে আমার বাবার বাসাটায় উপরে কাজগুলো এখনো বাকি বাকি আছে, অর্থাৎ তার মানে এখানে আরো কাজ হবে, আরো গাছ টাছ কাটা হতে পারে। এখন দেখা যাক, আমি চেষ্টা রাখবো যে সবসময় যতই আমাদের গাছ টাছ কাটা হোক, ছাদ বাগানে কিছু পরিমাণ হলেও গাছ লাগিয়ে সেটা পূরণ করা। আর গাছ লাগানো তো খারাপ না, সবজি পাচ্ছেন। বিশেষ করে আমি যেখানে বসে আছি তার পাশে একটা মরিচ গাছ রয়েছে। এর পাশাপাশি আমি চেষ্টা করছি এবছর রিলিজিয়াস চিন্তা ভাবনা নিয়ে বেশি আগাইতে। এখন বিশেষ করে আমি আমাদের কাছে বা আমার মনে হয় যেটা মুসলিম হিসেবে জন্ম নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে অনেক সময় বাচ্চাদেরকে ভয় দেখিয়ে মক্তব্য পাঠানো হয় যে আরবি পড়তে হবে বা এরকম কিছু, কিন্তু মেইন যে বিষয়টা ধর্মের, সেটা যে ভাষায় বেশি বোধগম্য হচ্ছে সেই ভাষাটা নেওয়াই কিন্তু শ্রেয়। এখন সেই কারণে আমার মধ্যে অনেকটা ভীতি তৈরি হয়েছিল যে আমি তো আরবি ভালো পারি না, আমি কি জন্য কোরআন শরীফে অতটা পড়তে পারতেছি না, আমি আমি কি জন্য এটা করব। এখন আমি দেখলাম কয়েকদিন আগে আমি যখন একটা ওয়েবসাইটে ইংলিশে কোরআন পড়তেছিলাম, তখন আমার মনে হলো আচ্ছা এখানে তো আসলে অনেক ইন্টারেস্টিং কথাগুলো বলা আছে, কিন্তু এটাকে আমি আমার সামনে এত ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে যে আমার মনে হয়েছে যে এটা আমার না বুঝলেও হবে, খালি পড়লেই হবে, কিন্তু কথা তো দুইটাই থাকতে হবে, দুইটার সমন্বয়ে দেন আবার কাজ করতে হবে। বিশেষ করে ধর্মকর্মের ব্যাপারে বাচ্চাদেরকে ভয় না দেখিয়ে বাচ্চাদেরকে বোঝানো উচিত, ইট ইজ অ্যানাদার বুক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি হিউম্যানস। আর বিশেষ করে এই ক্ষেত্রেও না, আমার মনে হয় অন্যান্য ধর্ম এরকম আছে, যেমন হিন্দুদেরকে সংস্কৃত ভাষা শিখতে হয়, বা যারা ল্যাটিন শেখেন, খ্রিস্টানরা এরকম অনেক মানে আছে যে ওই ভাষা না শিখলে হবে না, এরকম তো না। আর যারা প্রথম প্রথম এই ধর্মটা গ্রহণ করেছিল তারা কিন্তু নিশ্চয়ই ওই বইটা পড়তে পারে, তারা কিন্তু আকৃষ্ট হয়েছিল বইয়ের মূল বিষয়টার প্রতি, যেটা তারা মৌখিকভাবে শুনেছিল। যার কারণে আমার মনে হয় ভাষা অতটা ম্যাটার করে না, বোঝাটা বা বোধগম্যটা হওয়াটা, যে এই ধারণাটা যে দেওয়া হয়েছে এই বইটাতে, সেটা কোরআন হোক বা অন্য হাদিস বই, সেই বইয়ে যে ধারণাটা দেওয়া হয়, মানে আমি তাফসির তাফসির কেন
কেমন আর এটা প্রেক্ষাপট কি, সাজানো চলতে, এগুলো বোঝা আরও বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। হ্যাঁ, এইটা অনেক টায়ারিং হয়ে গেছে কয়েকদিন ধরে, কারণ আমি দেখছি যে যেহেতু এমন কেউ আমার ভিডিও ভিডিও দেখে না, এমনকি আমার ক্লোজ ফ্রেন্ডরাও অতটাও আমাদের ভিডিও মানে মানে এটা অনেকে আননেসেসারি হিসেবে চালায় দেয়, কারণ এই এই কাজের তো তেমন আউটকাম পাচ্ছি না আমি ইউটিউবে। তারপর আমি চেষ্টা করছি যে রেকর্ডিংটা চালু থাক, কারণ অ্যাটলিস্ট আই এম কনসিস্টেন্ট। এখন অনেক ক্ষেত্রে বলা হয় যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। যদি আমি এভাবে কনসিস্টেন্টলি ভিডিও রেকর্ড করে থাকি বা আমাকে নিয়ে কথা বলি, তাহলে অ্যাটলিস্ট আমার নিজের ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করবে, অন্যদের সাথে কথা বলতে পারবো আরও বেশি ডিপ কথাবার্তা, যেটা আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউজ করি না। কারণ যখন সাধারণ একটা মানুষের সাথে দেখা হয়, আমি তার সাথে হাই হ্যালো করেই কাটিয়ে দিতে চাই, তার বেশি কিছু বলি না। ও 6টা 5 বাজে, 6টার দিকে, ঠিক আছে। আমার বিড়ালটা শব্দ করছে, যাই হোক। ও একটা বিড়াল না, একটা ইঁদুর, একটা চিকা টু বি এক্স্যাক্ট। আচ্ছা, ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন র্যাট অ্যান্ড মাউস? ইঁদুর আর চিকা কিন্তু আলাদা। এটা হয়তো বা বাঙালিদের কাছে অবভিয়াস হলেও অন্যান্য দেশে নাকি এটা নিয়ে অনেক কনফিউশন, কোনটা র্যাট কোনটা মাউস। তো র্যাট র্যাট মানে চিকা, চিকার একটু আকারে বড় হয়। আচ্ছা, আমি আউট অফ নো আর কি জন্যে বায়োলজি লেসন দিচ্ছি জানি না। ও, সামনের বছর তো আমি যেহেতু সামনের বছর এসএসসি দিব, এবং আমার যে শিক্ষাবর্ষ এসএসসি 2026, এই ব্যাচের ক্ষেত্রে দেখা গেছে যে এই ব্যাচের কেউ কিন্তু 9-এ মানে সাধারণত যেভাবে হয় 9-10 একটা বইয়ে পড়ে সেটাতে উপরে এসএসসি দিতে হয়, আমাদের ব্যাচে ওরকম সুযোগ হয়নি। তো যেটাই হোক, আমি সেই জন্য সামনের বছর একটু হলেও চিন্তায় আছি যে আমি কি ম্যানেজ করতে পারবো কাজ টাজ সব মিলে একসাথে। তবে হয়তো বা হয়ে যাবে, কে জানে কি হয়। আমার মূলত মেইন সাবজেক্ট আছে বায়োলজি, আর ফোর্থ সাবজেক্ট আমি গার্হস্থ্য নিলাম, কারণ আমার প্ল্যান আছে যে এসএসসি এসএসসি শেষ হইলে এইচএসসি যখন আমি দেবো তখন আমি কমপ্লিটলি আর্টসে শিফট করব। এক্ষেত্রে আমার আমার যখন আর্টসের অ্যাডমিশন পরীক্ষা হবে সেখানে যেতে সুবিধা হবে। আর আমি যেটা লক্ষ্য করছি, যেহেতু আমার ম্যাথের বেসিকটা অতটাও ভালো না, এখন আমি চেষ্টা করতেছি যে স্কুলটা কীভাবে পার করা যায় ম্যাথের বেসিক এরকম নিয়ে। যাই হোক, আমি নিজের উপর আশা রাখতেছি, এবং এটা দেখতেছি যে অনেক বন্ধু বান্ধবী এটা নিয়ে চিন্তিত যে ম্যাথ আর্টস কমার্স, কারণ তাদের লাইফে এটা এমন একটা ইভেন্ট তাদেরকে চয়েসের ইলিউশন দেওয়া হচ্ছে যে এর মধ্যে যে কোনো একটা তোমরা যেটা চয়েস করবে সেটাই হবে। তো এরকম একটা চয়েসের ইলিউশন দেওয়ার কারণে তাদের মাথায় হয়তো অনেক কিছু কাজ করতেছে। না। ও আচ্ছা, আমি আবারও ভয় পেয়ে গেছি। যাই হোক, এই চয়েসের ইলিউশন থেকে বের হয়ে আসতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সায়েন্স কমার্স আর্টস যেটাই হোক না কেন, আপনি কীভাবে নিজের পরিপূর্ণ জীবনটা কাটাবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। কারণ এখন হয়তো চারিত্রিক ইলিউশন দেখানো হচ্ছে যে এই বাবা তুমি এই আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স নাও, তুমি না হলে সায়েন্সই নাও, এরকম যে চয়েসের ইলিউশন দেখা হচ্ছে যে এটার উপর অনেক কিছু নির্ভর করে, আসলে তো করে না। আমরা খালি মানুষদের লাইফকে 3টা ভাগে বিভক্ত করে দিচ্ছি, আর আমরা আমরা ভুলে যাচ্ছি যে বাচ্চারা যারা লাইফ সম্পর্কে অত কিছু জানে না, তারা ভাবতেছে এই 3টা জীবনই অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে দেখা যাচ্ছে যে তারা অনেক বেশি হতাশ হয়ে পড়তেছে যদি তারা সায়েন্স না পায়। তখনই দেখা যায় যে তারা সুইসাইডাল মনোভাব পোষণ করতেছে, এইসব কথা বলতেছে যে তাদের বেঁচে থাকতে ভালো লাগে না, বা পড়াশোনা করতে ভালো লাগে না, বা জীবনে কিছুই নাই, এরকম কথা বলতেছে। আমার মনে হয় না এত ছোট বয়সে কাউকে এরকম একটা চয়েস দেওয়া উচিত যে এটার মধ্যে একটা, জানি এটা অনেক ট্রাভেলিং হবে যদি আমরা না দিই, কিন্তু তারপর আমার মনে হয় যে এরকম যদি চয়েস না থাকতো তাহলেও বেশি অসুবিধা হতো, কারণ আমরা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সাধারণভাবেই কোনো সাবজেক্ট চয়েস ছাড়াই পড়াশোনা করে চলে আসতেছি, সেই ক্ষেত্রে তো আমাদের সমস্যা হয়নি। তাই বেসিক লেভেলের এডুকেশনে আমার মনে হয় যে সায়েন্স কমার্স আর্টস রিভাইজ না করে পরবর্তীতে যদি হায়ার স্টাডিজের ক্ষেত্রে এটা করা হয় তখন ভালো হয়। কারণ তখন মানুষের জীবনে একটা হলেও একটা সেন্স আসে যে ও আচ্ছা, হায়ার স্টাডিজের জন্য আমি এটা নিব, আমি শিওর, কারণ আমি এটা অভিজ্ঞতায় পাইছি।
আর এইদিকে যে যখন দেখা যায় ক্লাস 8 9 একটা বাচ্চা, সে অত কিছু বোঝে না, সে এমন কিছু নেয় সায়েন্স বা আর্টস বা বেশিরভাগ ক্ষেত্রে তো সায়েন্সে নেয় অথবা কমার্স, সে ওটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করে। কিন্তু it's just the system is fucked up, and I'm really worried about it. আমি এতক্ষণ কথা বলতে বলতে চারটা একটা বাসার উপরে একদম ছুঁয়ে ছিল, এখন সেই বাসার সামনে যে একটা গাছ আছে সেই গাছের উপর থেকে উঁকি পড়তেছে। আমার মনে হয় এই গাছটা ও যত তাড়াতাড়ি উপরে উঠবে, গাছ বলতেছে সরি, চারটা যত তাড়াতাড়ি উপরে উঠবে, আমার মাথার উপরে উঠবে, তত তাড়াতাড়ি সময় যাবে। অ্যান্ড ইটস এ বেসিক অবজারভেশন। সেরকম আমাদের ওই ক্লাস 8-এর বাচ্চাগুলো 9-এর বাচ্চাদের থেকে বেসিক কিছু অবজারভেশন করতে দেওয়া উচিত। তার আগেই তাদের হুট করে এরকম রিসেন্ট একজন 8-9-এ পড়া বাচ্চার বয়স সর্বোচ্চ কত হয়, 16 17, সে এই বয়সে কিন্তু অতটাও জীবনের কিছুই দেখেনি, হয়তো বা কেউ কেউ দেখছে কিন্তু সবাই এক্সপিরিয়েন্স করেন। তার তার ক্ষেত্রে এসব ডিসিশন নেওয়া অনেক কষ্ট। বিশেষ করে আমি যেটা দেখছি যে আমার সিবলিংসের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা কিন্তু অনেকেই ফেড আপ যে তাদের লাইফ নিয়ে, যে সায়েন্স না নিলে ভালো হতো, বা আমি কি জন্য আর্টসে ছিলাম, এইসব কিছু কথাবার্তা তাদের মুখ থেকে শোনা যায়। তো আমি এগুলা অবজারভেশন থেকে বলতেছি যে সায়েন্স কমার্স আর্টস ক্লাস 8-10 ডিভাইড করা নট এ গুড আইডিয়া। আজকে অনেক বছর পর রেকর্ডিংয়ে বসলাম, আমার পাশে আছে আমার বিড়াল। আর একটা বিষয় হলো, আর আমি রাত 5টা 50 মিনিট, এখন রাতে বলা চলে অথবা সন্ধ্যা, কারণ আশেপাশে সব অন্ধকার, ভাগ্যিস ইলেকট্রিসিটি আছে। এছাড়া আজকে রাতটা পূর্ণিমার মতো, প্রায় অর্ধচন্দ্র শেষ হতে যাচ্ছে। আচ্ছা, আশেপাশের শব্দগুলো হয়তো বা বেশি আসছে, তাই হয়তো বা আমার কথা বোঝা যাচ্ছে না। আমি অপেক্ষা করছি একজন মানুষের,